ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা পার্ট ওয়ানটির পর পার্ট টু নিয়ে শুরু করব। তো পার্ট ওয়ানে যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই এই পার্ট টু শুরু করতে যাচ্ছি। তো এই ক্লাসটি শুরু করার পূর্বে একটু বলে দিই যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য, যারা পার্ট ওয়ানটি না দেখে সরাসরি পার্ট টুতে চলে এসেছো, তোমরা পার্ট ওয়ানটি দেখতে চাইলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে পার্ট ওয়ানটি দেখতে পারো। তো আমরা পার্ট টু এর প্রথম কোশ্চেন কি দেখছি, কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য অর্ধেক করলে তার রোধ ও রোধাঙ্ক কি পরিবর্তন হবে। এই যে কি পরিবর্তন হবে দিয়ে দিয়েছি, যে আমরা জানি আর সমান রো এল বাই এ। উপরোক্ত সমীকরণে দেখছি দৈর্ঘ্য এল ও রোধ আর পরস্পর সমানুপাতিক, তাহলে দৈর্ঘ্য অর্ধেক হওয়ার সাথে সাথে রোধও অর্ধেক হবে। বলছে রোধ ও রোধাঙ্ক পরস্পর সমানুপাতিক, রোধ অর্ধেক হলে রোধাঙ্ক অর্ধেক হবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখে নেব আমরা। বলছে ডেবোরিনারের ত্রয়ী সূত্রটি উদাহরণ সহ লেখো। এই যে ত্রয়ী সূত্র তার সঙ্গে উদাহরণ। অথবাতে বলছে যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 13 দীর্ঘ পর্যায় সারণীতে তার অবস্থান কোথায় হবে। তো দীর্ঘ পর্যায় সারণীর পর্যায় 3 এবং গ্রুপ 13তে অবস্থান করবে। ওকে, আই বিতে। তারপরে বলছে এটি কিভাবে নিষ্ক্রিয় হবে। যদি এই মৌলটি লিখে দেই, যে মৌলটি 5টি ইলেকট্রন গ্রহণ ও 5টি ইলেকট্রন গ্রহণ বা 3টি ইলেকট্রন বর্জন করলে মৌলটি নিষ্ক্রিয় হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে এ ও বি পরস্পর বলছে পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 16 হলে এ ও বি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে। তাহলে এ এবং বি, এ এর ক্রমাঙ্ক 11, বি এর হচ্ছে 16। তো একটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2 8 1 পাচ্ছি, আর এদিকে 2 8 6। ওকে, তো আমরা এখানে দেখছি যে এই শেষ কক্ষটিকে আমরা ধরব একটি ইলেকট্রন, তাহলে এটি থাকলো 2 8 1। এদিকে বি এর জন্য 2 8 6, তাহলে শেষে 6টা, 2 4 5 6। তো এখানে আর একটা যদি এ দিই, তাহলে এ এর একটা ইলেকট্রন হচ্ছে শেষে 2 8 1। তো এই ইলেকট্রনটা এ বিকে দান করবে, এদিকের এ ইলেকট্রন বিকে দান করলো। তাহলে নেক্সট স্টেপে কি আসবে, যে এ একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে -1। আর এদিকে বি যেমন 2টো 4টে 5টা 6টা ছিল, তার সঙ্গে ওই একটা ইলেকট্রন নিয়েছে, তাহলে এদিকে আর এদিকেরও একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে 2টো ইলেকট্রন নিয়েছে, তাহলে আমরা লিখব 2+। আর এদিকে এ -1। ওকে, তাহলে এদের কি হচ্ছে 2 8 1 আর হবে না, কারণ একটা নিয়েছে, মানে একটা দিয়ে দিয়েছে বিকে। আর তাহলে বির কত হচ্ছে 2 8 6 ছিল, 2টো এর কাছ থেকে 2টো নিয়েছে, তাহলে হয়ে গিয়েছে 8। আর এদিকে এ এর জন্য ঠিক একই রকমের 2 8 ইলেকট্রন বিন্যাস হচ্ছে। নেক্সট স্টেপে আমরা লিখব কি, এ বি
টু, আচ্ছা বি টু নয়, এ টু বি। ওকে, এই যে মাথায় যেটা +2 ছিল সেটা এ এর যোজ্যতা এসে মানে এ এর নিচে এসে বসেছে, আর এখান থেকেই আমরা বলতে পারি এ দুটো, এবং এখানেও আমরা এ দুটোকে ব্যবহার করেছি। তাহলে এই হচ্ছে সংকেত। আর এদের মধ্যে তাহলে বন্ধন কি প্রকৃতির বন্ধন সৃষ্টি হচ্ছে? যে তড়িৎ যোজী বন্ধন, তড়িৎ যোজী বন্ধন সৃষ্টি হচ্ছে। নেক্সট পরবর্তীতে বলছে নাইট্রোলিম কি? এই যে নাইট্রোলিম আমরা এই CaC2কে আমরা বলবো নাইট্রোলিম। ওকে, আচ্ছা এটা একটু ভুল বলে ফেললাম। আচ্ছা এই যে CaN তার সঙ্গে C, এটা হচ্ছে নাইট্রোলিম। ওকে, তো নাইট্রোলিম কিভাবে সৃষ্টি হয়েছে সেটা বলতে পারি যে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন দুজনকে মিশিয়ে নাইট্রোলিম প্রস্তুত করা হয়। আর এই যে প্রস্তুতি দেওয়া হয়েছে, তোমরা এভাবে প্রস্তুতি লিখতে পারো। আচ্ছা, তার থেকে সব থেকে বেটার হয় নাইট্রোলিম কি, এই প্রশ্নটার উত্তরে তোমরা এই জেনে রেখোটা করো, এবং এটি কিভাবে প্রস্তুত হয়েছে তোমরা এই পাশে যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া যেটা দেওয়া রয়েছে এই বিক্রিয়া সহ শর্তটা লিখে দিও, এটা সব থেকে বেস্ট অ্যান্সার হয়। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন যাব, একটু ক্লিয়ার করে দিই। পরবর্তী প্রশ্নতে বলছে কি অ্যানোড মাড কাকে বলে? এই যে অ্যানোড মাড কাকে বলে দেওয়া হলো। অথবাতে বলছে খনিজ অথচ আকরিক নয় এমন একটি উদাহরণ দাও। উদাহরণ হিসাবে হয়ে যাবে যে আয়রন পাইরাইটিস। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে কিভাবে প্রমাণ করবে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এই যে এই প্রমাণটি দিয়ে দিও। ওকে, নেক্সট বলছে ভিনিগার ও অ্যাসিটিলিনের IUPAC নামগুলি লেখো। তো এখানে এই ভিনিগার বলতে আমরা অ্যাসিটিক অ্যাসিডকেই জানি, আর অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম হয়ে থাকে ইথানোয়িক অ্যাসিড। নেক্সট বলছে অ্যাসিটিলিন এর IUPAC নাম হয় ইথাইন। নেক্সট পরবর্তীতে এখন আমরা গ্রুপ ডি নিয়ে শুরু করব, যেখানে প্রথম প্রশ্ন বলছে গ্যাসের গতিতত্ত্বের দুটি অঙ্গীকার লেখো। এই যে দুটির পরিবর্তে এখানে চারটি তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট বলছে কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের উষ্ণতা বাড়ালে গ্যাসটির চাপের কি পরিবর্তন হবে? এটি গ্যাসটির চাপ বৃদ্ধি পাবে। ওকে, বৃদ্ধি পাবে। নেক্সট পরবর্তীতে এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা আমরা দেখে নেব। এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সঙ্গে উত্তপ্ত করতে হবে? তো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl একে কলিচুনের সঙ্গে উত্তপ্ত করতে হবে, CaOH এর হোল2, এটা হচ্ছে কলিচুনের সংকেত। তো উত্তপ্ত করলে আমরা CaCl2 প্লাস NH3 প্লাস H2 গ্যাস আমরা পেয়ে যাব। তো এটি হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করবার জন্য, এই যে এখানে 2 দিলাম, এখানেও 2 দিয়ে দিলাম। তো আমাদের অ্যামোনিয়া কত লিটার অ্যামোনিয়া বলেছে, তাহলে এই বিক্রিয়াতে কত লিটার অ্যামোনিয়া হচ্ছে? যে 2 মোল মানে আমরা বলতে পারি 2 × 22.4 লিটার, অর্থাৎ আমরা পাচ্ছি 44.8 লিটার। বলছে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড? তো অ্যামোনিয়াম ক্লোরাইডের ওজনটা নির্ণয় করব। 2K2LO, N এর আণবিক ভর 14, H এর 1, 4টি H রয়েছে 4 দিয়ে দিলাম, প্লাস Cl এর জন্য 35.5
5। তো 2 কে 2 এলো 14 প্লাস 1 4 4 প্লাস 35.5 2 ইন্টু এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 53.5, অর্থাৎ গুণ করলে পাচ্ছি 107 গ্রাম। ওকে, এবারে আমরা এখান থেকে একটু ভাষা দিয়ে লিখে নেব যে এসটিপিতে 44.8 লিটার NH3 উৎপন্নের জন্য 107 গ্রাম NH4Cl প্রয়োজন। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া মানে NH3 উৎপন্নের জন্য কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন। তাহলে ঐকিক নিয়মের মতো 107/44.8 ইন্টু 11.2। ওকে, তো এটা যদি আমরা সরাসরি কাটাকাটি করে দিই তাহলে 4 দিয়ে চলে যাচ্ছে। ওকে, আর 107কে 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না, তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 26.75 এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে কি, এটাও আমরা একটু দেখে নেব। 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনের CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। তো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 একে যদি আমরা তাপ দেই তাহলে এখান থেকে CaO প্লাস CO2 উৎপন্ন হচ্ছে। তো এটি আর ব্যালেন্স করবার দরকার নেই, আমাদের এখানে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া রয়েছে, তাহলে আমরাও এখানে ক্যালসিয়াম কার্বনেটের ওজনটা নির্ণয় করব। Ca এর জন্য হয়ে থাকে 40 প্লাস C এর জন্য 12, O এর জন্য 16, 3টি O রয়েছে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 40 প্লাস 12 প্লাস 16 3 48, যোগ করলে পেয়ে যাচ্ছি 100 গ্রাম। আবার বলছে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যায়। তাহলে এখানেও আমরা একই রকমের, যেহেতু এখানে CO2 আয়তন কথাটা বলেছে, এখানে আমরা আয়তন নির্ণয় করব। CO2-র সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে বলতে পারি 1 মোল, আর 1 মোল সমান হয়ে থাকে কত, 22.4 লিটার। তো এবারে আমরা এই জিনিসটাকে একটু ভাষা দিয়ে এখানে লিখে নেব যে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার CO2 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 200 গ্রাম থেকে, তাহলে 200 গ্রাম CaCO3 থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। 22.4 বাই 100 গুণিতক 200, দুটো জিরো কেটে গেল, তাহলে 22.4 গুণিতক 2 করলে আমরা পেয়ে যাচ্ছি 0.844 এত লিটার CO2 পাওয়া যায়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওরই সঙ্গে আরও একটি আমাদের প্রশ্ন দেওয়া রয়েছিল, প্রশ্নটা কি এই যে দেখে নেব। সালফার ডাই অক্সাইডে সালফারের ভরগত সংযুক্তি শতকরা কত, এটা কত হবে। তো সালফার ডাই অক্সাইডের সংকেতটা আগে কি হয় সেটা জানব, যে সালফার ডাই অক্সাইডের সংকেত হয়ে থাকে SO2। ওকে, তো এর আণবিক ভর কত, অক্সাইডের আণবিক ভর, এখান থেকে আমরা আণবিক ভর খুব সহজভাবে বের করতে পারবো। S এর আণবিক ভর হয়ে থাকে 32, O এর হয়ে থাকে 16, দুটো O রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 32কে 32 চলে এলো, 16 দুগুণে 32, তাহলে আমরা পাচ্ছি 64 গ্রাম। তো এই সালফার ডাই অক্সাইডে
সালফারের ভর কত? তো সালফারের ভর কত? সালফারের মানে শুধু এস এর আণবিক ভর, শুধু এস এর আণবিক ভর হয়ে থাকে 32। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলেছে এই 64-র সাপেক্ষে এই 32 গ্রাম কত পার্সেন্ট। আমরা যদি এখানে লিখে নেই যে 64 ভাগ ভরের SO2 মানে সালফার ডাই অক্সাইড এর মধ্যে সালফার এস এর পরিমাণ 32 গ্রাম, এটাই তো আমরা ওখানে পেয়েছি। তাহলে 100 গ্রামের জন্য কত হবে? 100 ভাগ ভরের SO2 এর মধ্যে সালফার এস এর পরিমাণ কত? ঐকিক নিয়মের মতো 32/64 ইন্টু 100। 32 দিয়ে দিলে 32 দুগুণে 64 আর 2 দিয়ে কাটাকাটি করলে 50। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 50। ওকে, তো এত গ্রাম বা পার্সেন্টেজ আমরা লিখতে পারি, যেহেতু 100 ভাগের জন্য নির্ণয় করছি তাহলে হচ্ছে 50% করলাম। তো অতএব দিয়ে লিখে নেব যে সালফারের পরিমাণ 50%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে কি বলছে? কোনো দ্বিধাতব পাত কিভাবে উষ্ণতা, এটা উষ্ণতা হবে, নির্ণয় করে। এই যে কিভাবে নির্ণয় করে অ্যান্সারটি দেওয়া রয়েছে, এই চিত্রটি করার প্রয়োজন নেই, শুধু ওই ভাষাগুলো কয়েকটা লাইন দেওয়া রয়েছে ওটাই করো। নেক্সট পরবর্তীতে ওরই সঙ্গে বলছে কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? তো আমরা এখানে যে এই সম্পর্কটা আমরা থিওরিতে জেনেছিলাম যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, তো সেই সম্পর্ক থেকে লিখতে পারি যে বিটা বাই 2 সমান গামা বাই 3। তো বিটা এর মান আমাদের নির্ণয় করতে হবে, আচ্ছা বিটা নয়, এখানে গামা এর মানটা নির্ণয় করতে হবে। গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামা সমান হয়ে যাবে যে 3 বিটা বাই 2। ওকে, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে পদার্থের তাপীয় রোধ বলতে কি বোঝো? এই যে তাপীয় রোধ কাকে বলে দিয়ে দিবে। বলছে এটির মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটি এখানে করে দিচ্ছি যে পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্যের ওপর। ওকে, তো এই তাপীয় রোধের সঙ্গে একক মাত্রা আরও কিছু দেওয়া রয়েছে, পারলে তোমরা করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এই কোশ্চেনটা আমরা কমপ্লিট করলাম। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোনো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্বের গঠন চিত্র সহ দেখাও। এই যে গঠন চিত্র, তার সঙ্গে একটু ল্যাঙ্গুয়েজটা একটু বেশি দেওয়া রয়েছে, একটু করতে হবে, কিছু করার নেই। ওরই সঙ্গে বলছে আচ্ছা এটা গঠিত হবে, তাই একটু ভাবছিলাম এটা যে কি টাইপিং হয়ে গিয়েছে। এটা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এরই মধ্যে দেওয়া রয়েছে বৈশিষ্ট্যটা কোনটা হবে, এই যে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার এবং প্রতিবিম্বের প্রকৃতি, এই দুটি হচ্ছে বৈশিষ্ট্য হয়ে যাবে। ওকে, এই যে অসৎ বিম্ব এবং সমশীর্ষ বস্তুর চেয়ে ছোট। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বায়ু মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আলো আই কোণে আপতিত হলো, এক্ষেত্রে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হলে দেখাও যে tan মিউ সমান tan i।
এই যে প্রমাণটি এখানে দেওয়া রয়েছে। ওকে, দেখে নিও, একই কোশ্চেন। নেক্সট পরবর্তীতে বলছে কোনো প্রিজম দ্বারা আলোকরশ্মির চ্যুতি কখন সর্বনিম্ন হয়। এই যে কখন সর্বনিম্ন হয়, অ্যান্সারটি রয়েছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা আমরা দেখে নেব। কোনো সমবাহু প্রিজমের, যেহেতু সমবাহু প্রিজম বলে দিয়েছে, ধরো প্রিজমটি এটি একটি সমবাহু ত্রিভুজ আমরা বলতে পারি। এর এই যে কোণটা, একে আমরা এ দ্বারা চিহ্নিত করি। এ সমান হয়ে থাকে কত, সমবাহু ত্রিভুজের জন্য 60 ডিগ্রি। তো প্রিজমের জন্য একই হয়ে যাবে। বলছে ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি হলে, তাহলে চ্যুতিকোণ ডেল সমান হয়ে থাকে, বা যেহেতু এটা ন্যূনতম চ্যুতিকোণ বলছে, ন্যূনতম চ্যুতিকোণকে ডেল স্মল এম দ্বারা চিহ্নিত করি। ওকে, তো 30 ডিগ্রি দেওয়া রয়েছে। বলছে উপাদানের প্রতিসরাঙ্ক কত, প্রতিসরাঙ্ক মিউ সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা সরাসরি অ্যান্সারটি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। এর একটি সমীকরণ রয়েছে, যদি না জেনে থাকো একটু খাতাতে লিখে রেখে দিও। সরি, তো মিউ সমান হয়ে থাকে যে সাইন ডেল এম প্লাস এ বাই 2, এদিকে হচ্ছে সাইন এ বাই 2। ওকে, তো এবারে আমরা মানগুলো ধীরে ধীরে পুট করব। সাইন ডেল এম, আচ্ছা ডেল এম এর মান যেটা দেওয়া রয়েছে 30, প্লাস এ এর মান 60 ডিগ্রি বাই 2, এদিকেও একই রকমের সাইন এ এর মান 60 বাই 2। তো উপরটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাচ্ছি সাইন 60 প্লাস 30 করলে 90 বাই 2, এদিকে সাইন 60 বাই 2 যেমন ছিল থাকলো। এবারে কাটাকাটি করব, 2 দিয়ে দিলে 45 হচ্ছে, এদিকে 2 দিয়ে দিলে 30 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কত, যে সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি এর মান কত, 1/√2। সাইন 30 ডিগ্রি এর মান 1/2। তো 1/√2 চলে এলো, এদিকে নিচের হাফ ঘুরে যাবে, উপরে 2 হয়ে যাবে, নিচে তার যেমন 1 আছে। কিন্তু বাই এর নিচে √2 রাখা যাবে না। যদি √2 থাকে তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও √2 দিয়ে গুণ করলাম, নিচেও √2 দিয়ে গুণ করলাম। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কি 2√2, আর √2 গুণ হয়ে হবে 2। তাহলে নিচের 2 উপরের 2 কেটে গেল, থাকছে শুধু √2। এই হচ্ছে আমাদের মান। ওকে, এটি হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে ওহমের সূত্র থেকে পরিবাহীর রোধের সংজ্ঞা দাও। এই যে ওহমের সূত্রানুযায়ী রোধের সংজ্ঞা। পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটাও আমরা দেখে নেব। আর মানের রোধকে সমান 2 টুকরো করে তাদের সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। ধরো এই একটি রোধ আর, একে দুটো টুকরো করেছি, একটার নাম দিলাম স্মল r1, আর একটার নাম দিলাম স্মল r2। এই দুটো যোগ করলে আমরা ক্যাপিটাল আর পেয়ে যাব। এখানে আমরা লিখতে পারি কি, যে ক্যাপিটাল বড় আর সমান ছোট আর প্লাস ছোট r1 প্লাস ছোট r2। এবারে বলছে এদের দুজনকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তাহলে এদেরকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব। তো একটা আমরা নাম দিলাম r1, আর একটা হচ্ছে r2। তো এর মধ্যে যে প্রবাহ মাত্রাটা গিয়েছিল ক্যাপিটাল I, সেটা দুভাগে ভাগ হয়ে যাবে, একটা I1, এদিকে একটা হয়ে যাবে I2।
ওকে, তো এখানে নাম দিয়ে দিই, এই বিন্দুটা এ বিন্দু, এ বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এবারে এইটি সমাধান করার জন্য যে কাজটা আমরা এখন করলাম, চিত্রর মাধ্যমে তোমাদেরকে যেটা দেখানো হলো, একটু ভাষা দিয়ে আমরা লিখে নেব যে R1 ও R2 রোধ দুটি এ ও বি বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে VA ও VB। ওকে, তো এখানে বিভব VA, এদিকে বিভব VB। তো এখানে আমরা লিখতে পারি VA গ্রেটার দেন VB। নেক্সট পরে করব বর্তনীর প্রবাহমাত্রা ক্যাপিটাল I রোধ দুটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, I1 ও I2, ওটাই তো আমরা এখন করেছি। নেক্সট পরবর্তীতে দেখে নেব যে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, VA মাইনাস VB হওয়ায় ওহমের সূত্রানুযায়ী আমরা দুটির ক্ষেত্রে লিখতে পারি I1 সমান VA মাইনাস VB বাই R1, আর একটি প্রবাহ মাত্রার জন্য I2 সমান VA মাইনাস VB বাই R2। ওকে, তো এখন যদি আমরা লিখতে পারি বা লেখা যেতেই তো পারে I সমান I1 প্লাস I2, কারণ মূল প্রবাহ মাত্রা এখানে ছিল I, সেটা দুই দিকে ভাগ হয়ে গিয়েছে I1 এবং I2। তো আমরা এখানে এই সমীকরণটা লিখতে পারি। তো এই সমীকরণে I1 এবং I2 এর মানগুলো পুট করব, বাই R1, এদিকে হচ্ছে VA মাইনাস VB বাই R2। তো এখান থেকে যদি আমরা VA এবং VB কে কমন নিয়ে নিই, VA মাইনাস VB কে কমন নিলে 1 বাই R1 প্লাস 1 বাই R2। ওকে, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এটা হচ্ছে কার মান বের হলো, I এর মান। তো এখন আমাদের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে, তাহলে লিখব যে রোধ সমবায়ের তুল্য রোধ আমরা RS দ্বারা চিহ্নিত করি, কারণ তুল্য রোধকে আমরা ক্যাপিটাল R দ্বারা চিহ্নিত করে থাকি, কিন্তু এখানে রোধগুলো ক্যাপিটাল R এ হয়ে গিয়েছে, তাই যাতে মিক্সড না হয় RS দিয়ে দিলাম। তো RS হলে প্রবাহ মাত্রা I সমান হবে কি, VA মাইনাস VB বাই RS। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, বা এখানেই আমরা এই I এর মান সেখানে যেটা নির্ণয় করেছিলাম
সেই মানটিকে এখানে বসাতে পারি। এই যে আই এর মানটা আমরা এখানে নির্ণয় করেছিলাম, এই আই এর মান, এক মিনিট, আই এর মানটা এখানে আমরা পুট করব। তাহলে কি হবে সেটা এক মিনিট দেখিয়ে দিচ্ছি। যে ভি এ মাইনাস ভিবি বাই 1/R1 মাইনাস, এটা প্লাস হবে, R2, আর এদিকে যেমন আছে ভি এ মাইনাস ভিবি বাই RS। ভি এ মাইনাস ভিবি, এদিকে ভি এ মাইনাস ভিবি কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 1/R1 প্লাস 1/R2 সমান 1/RS। তো এটিকে আমরা, যেহেতু আমাদের তুল্য রোধ চেয়েছিল, তো RS সমান আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা উবরে তুলে দেই তাহলে এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এক মিনিট, তোমাদের বোঝানোর সুবিধার জন্য এভাবে না করে 1/RS সমান এটাকে লসাগুর যেমন যোগ বিয়োগ করা হয় তেমন করছি, R2 প্লাস R1/R1 R2। তাহলে এবারে আমরা যদি ঘুরিয়ে দিই একে, RS সমান হয়ে যাবে R1 R2/R2 প্লাস R1। এই হচ্ছে আমাদের তুল্য রোধের সমীকরণ, এটাই আমাদের চেয়েছিল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে একটু দেখে নেব। একটি 200 ভোল্ট 100 ওয়াট এবং 200 ভোল্ট 40 ওয়াট বাতিকে শ্রেণীতে যুক্ত করলে কোন বাতিটি অধিক আলো দেবে এবং বাতি দুটির রোধের অনুপাত। তো বাতি দুটি আগে লিখে নিই, একটা হচ্ছে 200 ভোল্ট 100 ওয়াট, আর একটি হচ্ছে 200 ভোল্ট 40 ওয়াট। ওকে, এখানে V1 এর মান দেওয়া রয়েছে 200, P1 দেওয়া রয়েছে 100, এখানেও ঠিক একই রকমের V2 সমান 200, P2 সমান রয়েছে 40। ওকে, তো এখান থেকে আমরা আগে আর মানে রোধের মানটা নির্ণয় করব। R1 সমান V1 স্কয়ার বাই P1। তো V1 এর মান কত, 200, স্কয়ার আছে তাই দুবার লিখলাম। P1 এর মান 100, নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল, এখানে পাচ্ছি 400 ওহম। ঠিক এখানেও ঠিক একই রকমের R2 এর মানটা নির্ণয় করলাম, V2 স্কয়ার বাই P2। V2 এর মান কত, 200, স্কয়ার আছে দুবার লিখলাম, বাই P2 এর মান 40, 0 0 কেটে গেল, 4 দিয়ে দিলে 4 5 20, অর্থাৎ এটা আমরা পাচ্ছি 5 দুগুণে 10, আর আগে থেকে দুটো জিরো, এত ওহম। এখন আমরা এই যে রোধ দুই ক্ষেত্রে নির্ণয় করেছি, প্রথমে আমাদের প্রশ্নটা বলেছে কোন বাতিটির অধিক আলো দেবে। সেই বাতিটি অধিক আলো দেবে যেই বাতির এইচ এর মান বেশি। ওকে, এবারে এই এইচ এর মান নির্ণয় করার জন্য আমাদের আর এর মান নির্ণয় করতে হয়েছে। তাহলে এইচ, এবারে আমরা এইচ এর মানটা নির্ণয় করব। এইচ 1 সমান I1 স্কয়ার R1, এদিকেও ঠিক একই রকমের H2 সমান I2 স্কয়ার R2। এবারে যেহেতু এই বাতি দুটিকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, এখানে লিখে দেই। আচ্ছা, এখানে বাতি, ওকে, বাতিকে শ্রেণীতে যুক্ত করায় প্রবাহ মাত্রা I সমান হবে।
যেহেতু বাতি দুটিকে সমান শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তাহলে দুই ক্ষেত্রে প্রবাহ মাত্রা সমান হবে। তাহলে এদিকের I1 এদিকের I2 কেটে গেল, একরকমই আমরা বলতে পারি। তাহলে লিখব কি H1 সমান R1, এদিকেও একই রকমের H2 সমান R2। আর R1 এর মান তো আগে আমরা নির্ণয় করেছি, একের দিকে হচ্ছে 400 ওহম, আর এদিকে R2 বেরিয়েছিল 1000 ওহম। তাহলে কার এইচের মানটা বেশি হলো? H2 এর জন্য মানটা সব থেকে বেশি এসেছে। তাহলে আমরা বলতে পারি যে 200 ভোল্ট 40 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বল হবে। এটা আমরা নেক্সট পেজে লিখে নেব। যেহেতু H2 এর মান বেশি, তাই 200 ভোল্ট 40 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বল হবে। ওকে, এটা আমরা ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট ওরই সঙ্গে বলছে বাতি দুটির রোধের অনুপাত কত। আমরা তো এখানে R1 এবং R2 নির্ণয় করে ফেলেছি, এদের অনুপাত নির্ণয় করলেই আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে R1 অনুপাত R2, R1 এর মান হয়েছিল কত? 400 ওহম, অনুপাত R2 এর মান হয়েছিল কত? 1000 ওহম। ওহম ওহম কেটে গেল, দুটো জিরো কেটে গেল, 4 আছে, 2 দুগুণে 4, 2 5 10। তাহলে আমরা পাচ্ছি 2:5। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। ওকে, কমপ্লিট হয়ে গেল। তাহলে পরবর্তী প্রশ্ন বলছে তড়িৎ, এটা হচ্ছে তড়িৎ হবে। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। এই যে লেন্জের সূত্র, তার সঙ্গে ব্যাখ্যাটিও করা হয়েছে। নেক্সট বলছে ডায়নামো যন্ত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা লিখতে পারি যে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে নিউক্লিয়ার সংযোজন ঘটানোর আগে একটি নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার ঘটাতে হয় কেন? এই যে অ্যান্সারটি। নেক্সট বলছে নিউটন কণার সংকেত লেখো। এটা এন হয়ে যাবে, নিউটনকে আমরা এন দ্বারা চিহ্নিত করে থাকি। এখানে বলছে NaCl এর ক্ষেত্রে আণবিক সংকেত কথাটি প্রযোজ্য নয় কেন? এই যে অ্যান্সারটি। বলছে অষ্টক সূত্র প্রযোজ্য নয় এমন একটি যৌগের নাম লেখো। এখানে লিখে দিচ্ছি LiH। নেক্সট অথবাতে বলছে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয় কেন? এই যে উচ্চ হয় কেন সেটা দেওয়া হয়েছে। ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলছে NH3 যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি? এই যে এখানে সমযোজী বন্ধন, এই যে বন্ধনগুলো 1 2 3, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমরা এখানে লিখতে পারি সমযোজী 3টি। আর নিঃসঙ্গ কোনটি? নিঃসঙ্গ এই যে এক জোড়া রয়ে গিয়েছে, তাহলে লিখব একটি, লেখাটা ভুল হবে, এক জোড়া। এটিও করো 3 জোড়া। নেক্সট পরবর্তী কোশ্চেন, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির সমীকরণ সহ লেখো। এই যে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণ এবং বিক্রিয়ার শর্ত, এই দুটো, তার সঙ্গে পারলে এই কি প্রয়োজন এগুলো লিখে দিও। নেক্সট বলছে গ্যাসটিকে কিভাবে শুষ্ক ও সংগ্রহ করা হয়। এই যে এখানে গ্যাসের শুষ্ককরণ দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তীতে স্পর্শ পদ্ধতিতে, আচ্ছা আগের কোশ্চেনে একটা জিনিস ছেড়ে এলাম, এই যে শুষ্ককরণ, এখানে আমাদের বলছে শুষ্ক এবং সংগ্রহ করা হয় কিভাবে সেটা বলছে। এটা তো শুষ্ককরণটা করা হলো, সংগ্রহটা লিখে দিচ্ছি, একটু দেখে নাও। সংগ্রহ
হয়ে যাবে বায়ু অপেক্ষা হালকা বলে বায়ু অপেক্ষা হালকা বলে নির্গত চুন স্তম্ভ থেকে নির্গত শুষ্ক অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। ওকে, নেক্সট এবার পরবর্তী কোশ্চেনে যাব যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রতিটি ধাপ সমীকরণ সহ লেখো। এই যে এখানে 4টি ধাপ রয়েছে, 4টি ধাপ সমীকরণ শর্ত দেওয়া হলো। নেক্সট এখানে বলছে গঠনগত সমবায়তার একটি উদাহরণ দাও। তো একটা উদাহরণের কথা বলেছে। গঠনগত সমবায়তা দু রকমের হয়, একটা কার্যগত, একটা অবস্থানগত। তো কার্যগতের উদাহরণ দেওয়া রয়েছে এই যে, এবং অবস্থানগতর উদাহরণ দেওয়া রয়েছে এই যে নিচে। তোমরা অবস্থানগত করতে পারো, না হলে কার্যগত করতে পারো। এই কারণে আমি তোমাদের পছন্দের মতো দুটোকেই তুলে ধরেছি, তোমরা যে কোনো একটা করতে পারো, এত বড় অ্যান্সার হবে না। ওকে, শুধু এটুকুই, এই যে যদি কার্যগত করো তাহলে এইটুকুই, এবং গঠনগত করলে এই যে এইটাই। এখন নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। এখানে বলছে যে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন ও তা থেকে বলতে ইথিলিন থেকে কিভাবে ইথেন উৎপন্ন হবে। তো ইথাইল অ্যালকোহল এটি হয়ে থাকে C2H5OH, এখান থেকে ইথিলিন তৈরি করব। তার জন্য আমাকে গাঢ় H2SO4 এবং 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। এখানে ইথিলিন তৈরি হয়ে গেল C2H4, তার সঙ্গে জল। এবারে ইথিলিনকে C2H4কে বা আমরা একে আরেকভাবে লিখতে পারি যে H2C দ্বিবন্ধন CH2। ওকে, কোনো সমস্যা নেই। একে যদি আমরা H2 দিই তো H2 তার সঙ্গে Ni এবং 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে ইথিলিন তৈরি হচ্ছে H3C এক বন্ধন CH3। ওকে, এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। ইথিলিন বলছি, সরি, এটা হচ্ছে ইথেন, এটা ইথেন। এখানে অর কথাটা দিয়ে দিই, না হলে দুটো এবার একসঙ্গে হয়ে যাবে। এটা হচ্ছে ইথিলিন, এটা ইথিলিন, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তো এখন আমাদের এই পার্ট 2 এর মধ্যে যে কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টগুলো দেখে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যত দ্রুত সম্ভব আমি কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আর যারা এই ক্লাসের মধ্যে নতুন এসেছো তাদেরকে বলবো, এখন আমরা দুটো ক্লাসের ফাইনাল পিডিএফ ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে পার্ট 1-এর লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে পার্ট 1টি দেখতে পারো, এবং পিডিএফের জন্য একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও পিডিএফটি ওই টেলিগ্রাম গ্রুপে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ বলে ক্লাসটি রাখছি।